আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৬-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতা লাভ করবে, অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে, এই নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। এই আলোচনার মেন জায়গাটা অ্যাস্ট্রোলজিক্যালভাবে এবং সেই সঙ্গে ওভারঅলি বাস্তব সমস্ত পরিস্থিতিগুলোকে মাথায় রেখে আলোচনাটা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। পূর্বে অলরেডি এই নিয়ে আলোচনা করেছি, কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য অনেক সময় আপনাদের ভয়েসে কিছু সমস্যা ছিল, আপনারা অনেকে বুঝতে পারেননি, অনেকে কমেন্টস করেছেন। তাই আমি আবারও এই ভিডিওটা করছি। তবে এই যে ভিডিওটা করছি, এখানে প্রকৃত কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা কোনো নেতাকে প্রকৃতভাবে তার সমর্থন বা বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। আমি আমার নিজের দৃষ্টিভঙ্গিতে অ্যাস্ট্রোলজিক্যালভাবে এবং বাস্তবতার আলোকে সার্বিকভাবে জিনিসটাকে নিরপেক্ষভাবে দেখানোর চেষ্টা করছি। এটা কোনো রকম রাজনৈতিক কোনো রকম ফলাদেশ নয়, এটা সম্পূর্ণ একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন এবং বাস্তব পরিস্থিতিটাকে বিচার করে আমি কথা বলছি। তো আপনাদের মনে করলে আপনারা শুনতে পারেন, না মনে করলে না শুনতে পারেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মত ভিন্ন হতেই পারে। তবু আমি অ্যাস্ট্রোলজিক্যাল যে বিশ্লেষণ, অর্থাৎ জ্যোতিষী যে অ্যানালাইজ, জ্যোতিষ সংক্রান্ত বিষয় থেকে এবং শিক্ষামূলকভাবে অনুষ্ঠানটা করছি। আশা করব আপনারা খোলা মনে এটা গ্রহণ করবেন এবং প্রকৃতভাবে আমি যে ব্যাপারটা বলছি সেই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে বুঝবেন। কোনো রকম পার্টিকুলার কোনো দল বা কোনো নেতা বা কোনো গোষ্ঠী কাউকে বিরোধিতা করছি না, বা কাউকে প্রকৃতভাবে আমি তাকে প্রচার করছি না। আমি আমার মতো করে জিনিসটাকে বলছি। প্রথমেই বলি, দেখুন, মোটামুটিভাবে এপ্রিল মাসের 10 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ভোট হবে। তো এই ভোটের যে সময়কাল, এই সময়কালে গ্রহগুলোর অবস্থানে যদি কথা বলি, তাহলে অলরেডি কালসর্প যোগ রয়েছে। যেই কালসর্প যোগ একটা আর্থ সামাজিক ক্ষেত্রে অত্যন্ত অস্থিরতা অবস্থা তৈরি করবে। কালসর্প যোগ মানে অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা, মানুষের মন মানসিকতা অস্থিরতা, এবং সেই সঙ্গে অনেকগুলো গ্রহ যেহেতু এক ঘরে অবস্থান করছে, অনেক জটিলতা ক্রিয়েট করেছে। অলরেডি একটা যুদ্ধ আবহের একটা পরিস্থিতি। সেই সঙ্গে যদি ভোটকে আমরা 10ই এপ্রিল ধরে নিই, মোটামুটিভাবে একটা লামসামভাবে অ্যাপ্রক্সিমেটভাবে বলতে গেলে, তো সেখানে কিন্তু আমরা দেখব যে এই যে এক ঘরে রবি, মঙ্গল এবং সেই সঙ্গে শনি অবস্থান করছে, এই অবস্থানও কিন্তু বিশেষ করে শনি মঙ্গল যোগ অত্যন্ত রক্তপাত, হানাহানি, খুনোখুনির ব্যাপার তৈরি করে, মানুষের মধ্যে মেজাজকে অত্যন্ত খিটখিটে করে দেয়। এবং সেই সঙ্গে পলিটিক্যাল দলগুলোর মধ্যেও যে অপরাধীদের সাথে যুক্ত থাকা বা তাদের প্রকৃত যারা অপরাধমূলক কাজকর্ম করেন তাদের সঙ্গে যুক্ত করে দেওয়ার একটা প্রবণতা থাকবে, এবং মানুষের মধ্যে একটা হিংসা, হানাহানি, রক্তপাতের প্রবণতা অনেকটা বাড়িয়ে দেবে। এবং সেই ক্ষেত্রে যারা রুলিং পার্টিতে রয়েছেন তাদেরও কিন্তু অনেকটা চাপ কিন্তু বৃদ্ধি হবে, এই ব্যাপারটা রয়েছে। এবং মানুষকে অনেকটা কনফিউজ করে দেবে, মানুষকে অনেকটা ভুল পথে পরিচালিত করার একটা ব্যাপার কিন্তু তৈরি করছে। কারণ কালসর্প যোগে কিন্তু মানুষের একটা মতিভ্রম ঘটবে, একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করবে। আমি যদি সমস্ত গ্রহগুলোর অবস্থানের কথা বলি, প্রথমেই বলি যে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। মানে কুম্ভ রাশি মানে হচ্ছে কমিউনিকেশনের ঘর, কর্মের ভাব। তাই এখানে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান মানেই রুলিং পার্টিকে সার্বিকভাবে পাবলিক মুড কিছুটা আনপ্রেডিক্টেবল ব্যাপার কিন্তু তৈরি করবে, তাদেরকে অনেকটা ব্যাগরা দেবে। অর্থাৎ পাবলিক অনেকটা কনফিউজ হয়ে যাবে, পাবলিক বুঝতে পারবে না যে কখন কাকে কি ভোট দেওয়া উচিত। এক তো কালসর্প যোগ চলছে এবং তার উপর রাহু যেহেতু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, পাবলিক মুড কিন্তু সুইং করবে, সোশ্যাল মিডিয়া একটা ভালো ওয়েটেজ পাবে, এবং সেই সঙ্গে বিভিন্ন হিডেন সাপোর্টও কিন্তু অপোনেন্ট টিম কিন্তু পাবে, অপোনেন্ট পার্টি যারা রয়েছে তারা কিন্তু অনেকটা পাবে, বিশেষ করে মিডিয়া থেকে বা তাদের কিছু বুদ্ধি, সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে। অন্যদিক থেকে শনি যেহেতু মীন রাশির ঘরে অবস্থান করছে, লিডারকে অনেকটা ইমোশনালি প্রেশারে রাখার একটা চেষ্টা করবে, কারণ শনি সবসময় একটা প্রেশার দেয়। এবং জলতত্ত্বের ঘরে যেহেতু শনি অবস্থান করছে, রুলিং পার্টিকে কিছুটা ইমোশনালি প্রেশার দেবে এবং মানুষের ডিসিশন মেকিং পাওয়ারকে কিন্তু এটা কিছুটা উইক করে দিতে পারে। পাবলিক সিম্প্যাথি এবং একটা ফ্রাস্ট্রেশন মিক্স তৈরি হবে। এখানে একটা পাবলিক সিম্প্যাথিটা বেশি খাবে না ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কোন জায়গাটা, অর্থাৎ মানুষের মধ্যে বিষণ্ণতা, অস্থিরতার ব্যাপারটা বেশি ক্রিয়েট করবে, সেই ব্যাপারটা কিন্তু থাকছে। অন্যদিক থেকে কেতু যেহেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে, সিংহ রাশি হচ্ছে এখানে যে কোনো লিডিং ব্যাপারকে ইন্ডিকেট করে। তাই কেতু সিংহ রাশির ঘরে থাকা মানে
পাওয়ার পজিশন একটা আনস্টেবল করে দেবে। অর্থাৎ যারা রুলিং পার্টিতে রয়েছে তাদের মধ্যে একটা আনস্টেবিলিটি, তাদের এমন কিছু স্ক্যান্ডেল, এমন কিছু নেগেটিভিটি মানুষের সামনে আসবে যেগুলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করবে, এবং মানুষের কাছে তাদের ইমেজটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? এবং যারা আলটিমেট লিডাররা যারা রয়েছেন বা যারা রুলিং পার্টিতে যারা বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন তাদের ক্ষেত্রে তারা মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে বা জনগণের থেকে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এই ব্যাপারটাও কিন্তু রয়েছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরে অবস্থান করার জন্য একটা, যারা সুচতুরভাবে কথার মাধ্যমে মানুষকে বোঝাতে পারবে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, এবং একটা মিডিয়া ইনফ্লুয়েন্স একটা অন্য মাত্রা পাবে, এবং সেই সঙ্গে একটা কনফিউশন, একটা ইনফরমেশন ওভারলোডের ব্যাপার, অত্যন্ত অনেক ব্যাপার, একটা ইনফরমেশনের আদান প্রদান ঘটবে। তো এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। রাহু কুম্ভ রাশির ঘরের জন্য পাবলিকের মুড একটা সুইং করা, আনপ্রেডিক্টেবল হয়ে যাওয়া। শনি মীন রাশির ঘরে থাকার জন্য একটা ইমোশনাল প্রেশার পড়ে যাওয়া। কেতু সিংহ রাশি ঘরে থাকার জন্য রুলিং পার্টিকে অনেকটা আনস্টেবল করে দেওয়া বা তাদের পাওয়ার পজিশনকে অনেকটা আনস্টেবল করে দেবে। এবং মিথুন রাশির ঘরে বৃহস্পতি থাকার জন্য কিন্তু কথার মাধ্যমে যারা বোঝাতে পারবে, মানুষের কাছে পৌঁছাতে পারবে, তারাই কিন্তু আলটিমেটলি গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে 2026 সাল যেহেতু রবির বছর, আমরা যদি যোগ করি 2+0+2+6 আমরা পাবো হচ্ছে 10, মানে আবার যদি আমরা 1+0 যোগ করলে আমরা পাবো 1। এই 1 সংখ্যা কিন্তু রবিকে ইন্ডিকেট করে। তাই যেহেতু রবির সংখ্যা এই বছর, তো সেক্ষেত্রে কিন্তু রুলিং পার্টিতে যারা রয়েছে যতই সমস্যায় পড়ুক না কেন, যতই অস্থিরতার মধ্যে পড়ুক না কেন, যতই আনপ্রেডিক্টেবল অবস্থায় পড়ুক না কেন, রুলিং পার্টির যে সরকার রয়েছে, অর্থাৎ রুলিং যে পার্টি রয়েছে, সেই পার্টি কিন্তু কিছুটা সাপোর্ট কিন্তু অবশ্যই রবিদেবের দিক থেকে পাবে। ঠিক আছে? কেননা যারা ক্ষমতায় রয়েছে 2026 সাল যেহেতু ক্ষমতানয়নের একটা ব্যাপার, সেই ব্যাপারটাও কিন্তু ঘটবে। তো যারা ক্ষমতাশীল যারা রয়েছে, যারা রুলিং পার্টিতে রয়েছেন, তারা কিন্তু অনেকটা সুযোগ সুবিধা রবিদেবের দিক থেকে পাবেন। তবে যেহেতু রাহু কেতু সিংহ এবং কুম্ভের মধ্যে অবস্থান করছে, অবশ্যই এই সময়ে রুলিং পার্টিকে কিছু প্রেশারের মধ্যে পড়তে হবে, কিছু আনপ্রেডিক্টেবল, কিছু চাপের মধ্যে চলে আসবে, চাপের মধ্যে পড়তে হবে। কিন্তু তাতেও তারা কিন্তু অনেক জায়গা থেকে রক্ষা পাবে। অতীতে অনেক অনেক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, যেগুলো থেকে কিন্তু আলটিমেটলি তারা বেরিয়ে এসছে, আমি সেটা পরবর্তীকালে বলছি। তো অনেক সমস্যার মধ্যে থাকলেও কিন্তু লিডার কিন্তু সাপোর্ট পাবে, এটা ইন্ডিকেট করে। আবার যদি আমরা ঘুরিয়ে বলি, যদিও এইটা আমি সত্যতা যাচাই করিনি, তবে ইন্টারনেটে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে দেখেছি যে মমতা ব্যানার্জির 5ই জানুয়ারি ডেট অফ বার্থ, এবং সেক্ষেত্রে 5-এর সঙ্গে 1-এর একটা সখ্যতা রয়েছে, বুধের সঙ্গে সূর্যের একটা সখ্যতা রয়েছে। তাই অবশ্যই মমতা ব্যানার্জি অনেকটা সাপোর্ট কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে পাবেন। অন্যদিক থেকে মোদির যদি সংখ্যা বলা হয় 17ই সেপ্টেম্বর, যেটা 1+7 মানে 8 পাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু রবির বছরে কিন্তু শনির যে সংখ্যা সেটা কিন্তু খুব একটা সাপোর্ট কিন্তু পাবে না। তাই পশ্চিমবঙ্গে অবশ্যই তৃণমূল কংগ্রেস যে পার্টি, সে কিন্তু অনেকটাই বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা এখান থেকে ক্রিয়েট করছে। অনেক চাপের মধ্যে যাবে, অনেক আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে যাবে। ঠিক আছে? কিন্তু তাতেও কিন্তু তারা নিজেরা ক্ষমতা ধরে রাখার মতো সিট কিন্তু তারা অনেকটা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিক থেকে বলতে গেলে গ্রহগুলোর যদি অবস্থান বলা যায়, অনেকগুলো গ্রহ এক ঘরে অবস্থান করছে, বিশেষ করে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে। এবং সেই সঙ্গে বলতে গেলে ভোটের সময় মোটামুটিভাবে বুধ রাহু এই যে একটা যোগ, এটা মানুষের একটা মনের মধ্যে মতিভ্রম, মিসকমিউনিকেশন ব্যাপারটা তৈরি করবে, মানুষ ভুল বুঝবে। এবং এই কালসর্প যোগ, শনি মঙ্গল যোগ থাকার জন্য হিংসা, হানাহানি, বিতর্ক, অশান্তি, ঝামেলা, এই ব্যাপার থেকে আমাদের প্রত্যেককে আরো বেশি সাবধান হতে হবে। ভোটের সময় কিন্তু আমাদের অনেকটা নিজেদের সাবধানে থাকতে হবে, কারণ সাধারণ মানুষ, রাজে রাজে যুদ্ধ হয়, সাধারণ মানুষের কিন্তু প্রাণ যায়। তাই আমাদের সবসময় কিন্তু নিজেদের যত সম্ভব সুরক্ষার কথা ভাবতে হবে। শনি মঙ্গল যোগ চলাকালীন বুঝতেই পারছেন অলরেডি ইরানে কি লেভেলের, ইরানের সাথে অলরেডি ইসরায়েল এবং আমেরিকা যেভাবে যুদ্ধে জড়িয়েছে, তো সেটা কত মানুষ মারা যাচ্ছে। সার্বিকভাবে আমাদের দেশে একটা জ্বালানিতে, ঠিক আছে, এলপিজিতে যে লেভেলের সংকট শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতিতে একটা অত্যন্ত টালমাটাল অবস্থায় চলে গেছে। সমাজে যখন কোনো একটা জায়গায় বা আমরা যেহেতু একটা সামাজিক জীব এবং আমরা একটা ন্যাচারাল জীব, আমরা একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড থাকি। তাই কোনো একটা জায়গায় যুদ্ধ হলে, কোথাও ক্ষয়ক্ষতি হলে, তার
প্রকৃত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব কিন্তু চলে আসে। কারণ প্রকৃতিতে অনেক মানুষ মারা যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু অলরেডি রয়েছে। তাই আমাদের মধ্যে দেখবেন অলরেডি বিষণ্ণতা, অস্থিরতা ব্যাপারটা কাজ করছে। তাই এই কালসর্পযোগের জন্য মানুষ কিন্তু একটা কনফিউজ হয়ে যাওয়া, প্রকৃত যেটা সত্য সেটা ধরতে না পারা, এই ব্যাপারটা কাজ করবে। অনেক ক্ষেত্রে যেটা ভুল সেটার দিকে চলে হেলে পড়া, এই ব্যাপারটা থাকবে। তারও অনেকগুলো কারণ রয়েছে কেন এমন করছে মানুষ। আমরা যদি দুটো মেন যে পার্টি রয়েছে, তো টিএমসির কথা যদি বলি, তৃণমূল কংগ্রেসের যদি কথা বলি, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্নভাবে মানুষের কাছে ডিরেক্টলি টাকা পৌঁছে দিচ্ছে এমন এজেন্ডা, যেটা কিন্তু প্রকৃতভাবে তৃণমূল সরকারকে আরও বেশি তৃণমূল স্তরে মানুষের কাছে ডিরেক্টলি টাকা পৌঁছে দেওয়ার জন্য মানুষের সঙ্গে তাদের একটা আলাদা লেভেলের সখ্যতা তৈরি করেছে। যেখানে টিএমসির এজেন্ডা রয়েছে, সেখানে তো বিভিন্নভাবে মানুষের কাছে ডিরেক্টলি টাকা কিন্তু চলে যাচ্ছে, যে কোনোভাবে হোক। আপনারা খেয়াল করবেন, একটা স্টুডেন্ট থেকে শুরু করে, ঠিক আছে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের হাতে ডিরেক্টলি টাকা চলে যাচ্ছে। এটা একটা বড় একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, যেটা এরা কিন্তু ভোট ব্যাংকে এটা বিশেষভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিক থেকে যদি আমরা বাংলার বুদ্ধিজীবী বা আর্টিস্টিক এই মানুষদের কথা দেখি, সেখানেও দেখবেন প্রচুর মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারকে বা সরকারি সংগঠনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে। প্রকৃতভাবে হয়তো দেখে বোঝা যায় না, কিন্তু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সরকারকে সাপোর্ট করে বা এই তৃণমূল সরকারের ভাবমূর্তিকে পোষণ করে। বা আমি ঘুরিয়ে বললে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের এই সরকার কিন্তু তাদেরকে কিন্তু পোষণ করছে বা তাদেরকে ধরে রেখেছে বিভিন্নভাবে টাকার মাধ্যমে। তো অবশ্যই এমনিতে কোনো মানুষকে ধরে রাখা যায় না। তো যদিও বাংলার যে আগেকার দিনের যে সত্যজিৎ রায়ের আমলের যে মানুষের যেটা শিল্পী সত্তা ব্যাপার ছিল, মানুষ শিল্পকে ভালোবাসতো, আর্টিস্টিক মেন্টালিটি ছিল, সেই আর্টিস্টিক ব্যাপারটা যেন কোথাও হারিয়ে গেছে, সবকিছু বিকিয়ে গেছে, মানুষ টাকার কাছে অন্ধ হয়ে গেছে। তাই এক তো সাধারণ মানুষ অর্থের দ্বারা ডিরেক্টলি টাকা পয়সা পেয়ে ভুলে যাচ্ছে, কারণ অর্থ একটা বড় ফ্যাক্টর। অন্যদিক থেকে অলরেডি আর্টিস্ট বা বুদ্ধিজীবী যারা রয়েছে তারা অলরেডি জড়িয়ে পড়ছে বিভিন্নভাবে। অন্যদিক থেকে এই মুহূর্তে যদি টিএমসির যদি আমরা এজেন্ডা দেখি, সেখানে দেখবো যে বাংলার ইমোশনকে কাজে লাগানো হচ্ছে, যে বাঙালির ইমোশনকে কাজে লাগানো হচ্ছে, যে আমরা আর বাঙালির প্রতি যে অন্যায় বা অবিচার বা অত্যাচার আমরা আর সইব না, এই যে ইমেজটাকে একটা ক্রিয়েট করে, যে একটা বিশাল বড় ইমেজ, যেটা কিন্তু অনেক জায়গা থেকে তাদেরকে কিন্তু এগিয়ে রাখছে। ঠিক আছে, বাংলা তার নিজের মেয়েকে চায়, এই ধরনের যে ইমেজ, এই ধরনের যে ট্যাগলাইন তৈরি করে, সেটা কিন্তু বিজেপির দিক থেকে আমরা দেখি না। আগের বারে যেমন ছিল দিদিকে বলো, একটা নাম্বার দেওয়া হচ্ছিল এবং সেখানে কিন্তু প্রকৃতভাবে মানুষ অভিযোগ জানাতে পারছিল। অন্যদিক থেকে হিউজ লেভেলের পোস্টার, ব্যানার, প্রচুর টাকা খরচ করা হচ্ছে। এত বড় এজেন্ডা, এটা একটা তৃণমূল স্তরে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া, উৎসব, মেলা, বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় যেই ধার্মিক অনুষ্ঠানগুলো, সেটা দুর্গাপুজো হোক, ঈদ হোক, বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস পার্টি বা সরকার যেভাবে মানুষকে টাকা দিয়ে বা আলটিমেটলি মানুষকে প্রভাবিত করে বা মানুষকে ধরে রেখেছে, আমি যদি বলি নেগেটিভভাবে বলতে গেলে বলবো প্রভাবিত করে, আর নিরপেক্ষভাবে বলতে গেলে বলবো মানুষকে যেভাবে ধরে রেখেছে, সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে তাদের এজেন্ডা এই দুর্নীতি বা বাংলায় যে 26,000 চাকরি যে বাতিল হয়েছে, সেটা নিয়ে তারা প্রচার করছে। এটা একটা খুবই ভালো প্রচার, ঠিক আছে, কাজের ইমোশন তারা কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃত কথা বলতে হবে, বিজেপি যে এজেন্ডাগুলো নিয়েছে, এগুলো অবশ্যই ভালো একটা এজেন্ডা, কারণ মানুষ অবশ্যই একটা কাজের দরকার আছে, কাজের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, খারাপ অবস্থা, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু প্রকৃতভাবে মানুষ কাজের জায়গা থেকে যখন প্রকৃত হাতে কিছু টাকা পেয়ে যাবে, মানুষ কিন্তু প্রকৃত ভুলে যাবে, মানুষের কাছে কিন্তু সেই জায়গাটা অতটা পাত্তা পাবে না। যতই বিজেপি এই দুর্নীতির ব্যাপারে সরব হোক, যতই এই জায়গাটাকে প্রচার করুক, এটা অবশ্যই পশ্চিমবঙ্গে রয়েছে। আমরা দেখেছি 26,000 মানুষের চাকরি বাতিল হয়েছে, চাকরি বাকরির কি অবস্থা, মানুষ শিক্ষিত হয়ে বেকার হয়ে রয়েছে, তারা ভাতা পাচ্ছে। তো এই ভিক্ষা করে তো জীবন চলে না। তো এখানে বিজেপির যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা খুবই ভালো, সেটা কিন্তু একটা ভালো স্বচ্ছ প্রচার। কিন্তু বিজেপিও অনেক ক্ষেত্রে আরজি করের ব্যাপারটাকে খুব একটা স্ট্যান্ড করতে পারে না। তো আমরা যদি অতীতে দেখি, আরজি করের মতো এত বড় ঘটনা ঘটলো, তার সত্ত্বেও সরকার কিভাবে সেই জায়গাগুলোকে এদিক ওদিক করে সাইড করে ঠিক বেরিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বিজেপির পার্টি কিন্তু সেইভাবে কোনো রকম স্ট্যান্ড নিতে পারলো না বা সেই জায়গাগুলোকে প্রচার করতে পারলো না। অনেক ক্ষেত্রে ল্যাক রয়েছে বিজেপির, যেক্ষেত্রে শাসক দল অনেকটা সুবিধা পেয়ে যায়,
অনেকটা লোক দেখানি প্রচার হয়ে যায় শুধুমাত্র দুর্নীতি বা চাকরি এই ব্যাপারটা। কিন্তু প্রকৃতভাবে আমরা যদি বলি যে 20% মানুষ হয়তো চাকরির কথা ভাবে, বাকি সংখ্যক মানুষ কিন্তু যখন হাতে টাকা পেয়ে যাবে সে কিন্তু এই চাকরির জায়গাটা ভুলে যাবে। তো আমাদের বাংলাতে কিন্তু আমরা কখনোই কিন্তু গঠনমূলকভাবে কেউই ভাবি না, ঠিক আছে? তো চাকরির সমস্যা অবশ্যই বড় সমস্যা, আমাদের কাজের সমস্যা একটা বড় সমস্যা, কিন্তু সাধারণ মানুষের হাতে যখনই ডিরেক্টলি টাকা চলে যাবে মানুষ কিন্তু সার্বিকভাবে বিজেপির এই ইস্যুকে খুব একটা পাত্তা দেবে না, বা যারা পাত্তা দেবে সেটা কত পার্সেন্ট লোক পাত্তা দেবে? 20% লোক পাত্তা দিচ্ছে। এটা একটা বড় ইস্যু হলেও সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ হচ্ছে না, ঠিক আছে? কারণ মানুষ প্রকৃতভাবে টাকায় বিকিয়ে যায়, এটা নিয়ম মানুষের। কারণ আমি যেই বলি না কেন, যত যাই কথা বলি না কেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে যখন 1500 টাকা ঢুকবে আমি অটোমেটিক্যালি ভাবে আমি গদগদ হয়ে যাব, বা আমি না হলেও হয়তো আমি গদগদ হলাম না, কিন্তু যদি 100 জন লোক থাকে তার অ্যাকাউন্টে যদি 1500 টাকা করে ঢোকে, টাকা যখন ঢুকবে টাকা কথা বলে, এবং মানুষ অবশ্যই ভোট ব্যাংকে তার প্রভাব কিন্তু ঠিক দেখিয়ে দেবে। যতই দুর্নীতি থাকুক, যতই 26,000 মানুষের চাকরি বাতিল হোক, যতই কাজের নেগেটিভিটি থাকুক, মানুষ কিন্তু তা শুনবে না। সেই দিক থেকে বলতে গেলে তৃণমূল কংগ্রেস সরকার বা তার এই দল কিন্তু অনেকটা তাদের প্রচারের জায়গাটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে, যেটা কিন্তু তারা একটা বিশেষ অ্যাডভান্টেজ পেতে চলেছে। বরং সেই তুলনায় বলতে গেলে সিপিএম সার্বিকভাবে এই সরকারের ব্যর্থতাগুলো বা দুর্নীতিগুলোকে খুব সুন্দরভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারে, কিন্তু সিপিএমকে খুব একটা মানুষ নেয় না, মনে করে যে ও তো খাতাই খুলতে পারেনি, শূন্য যার তার আবার কি ভ্যালু আছে। কিন্তু যদি আমরা বলি যেহেতু রবির বছর এটা, এবং রবির সঙ্গে এই লাল একটা সখ্যতা রয়েছে, সিপিএম পার্টি বা বামফ্রন্টের রং যেহেতু লাল, তো লালের সঙ্গে এক্ষেত্রে কিছুটা সূর্যের একটা কানেকশন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু খাতা খোলার সম্ভাবনা রয়েছে, অন্তত 10-12টা সিট তো অবশ্যই পাবে। বিশেষ করে এদের একটা অর্গানাইজ পার্টি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় বা দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, এনারা রয়েছেন, এরা কিন্তু যথেষ্ট অর্গানাইজভাবে পরিচালনা করার চেষ্টা করেন এবং মানুষের তাদের সমস্যার কথা শোনেন, বোঝেন, কিন্তু প্রকৃতভাবে মানুষ কিন্তু এদের ব্যাপারটাকেও মানে না। সব থেকে অবাক লাগে, চাকরির সমস্যা একটা বড় সমস্যা, এটা অবশ্যই পশ্চিমবঙ্গের বুকে, কর্মসংস্থান একটা বড় ইস্যু, বা আরজিকরের মধ্যে একটা বড় ঘটনা ঘটলো, মানুষ কিন্তু সেই জায়গাগুলোকে প্রথম প্রথম খুব হই হই হয়, তারপর মানুষ ভুলে যায়, ঠিক আছে? কিন্তু মানুষ এই মেলা, খেলা, কিছু অনুদান, এইগুলো যখনই পেয়ে যাবে হাতে, তখন কিন্তু এগুলোকে জাস্ট ভুলে যাবে। এমনকি শুধুমাত্র সাধারণ মানুষের কথা বললে আর কি হবে, আজকে যারা আর্টিস্টিক মানুষ, যারা আর্টিস্ট রয়েছে, বড় বড় যারা আর্টিস্ট, তারাও যদি বিকিয়ে যায়, তারাও যদি পাচাটা হয়, তো তাহলে সাধারণ মানুষদের আমরা কিভাবে দোষ দিতে পারি? পশ্চিমবঙ্গের ইকুয়েশন কিন্তু এখন আর শুধুমাত্র কোন পার্টি ভালো, কোন পার্টি নৈতিক, কোন পার্টি এলে প্রকৃতভাবে পশ্চিমবঙ্গে লাভ হবে, তার কথা কিন্তু কেউ চিন্তা করছে না। কেননা এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, আমরা কিন্তু লং টার্ম বিশেষের কথা কেউ ভাবছি না। আমরা তবু ভাবছি 1500 টাকা তো পাচ্ছি, আমার অ্যাকাউন্টে তবু টাকা ঢুকে যাচ্ছে। এইখানে একটা বড় ফ্যাক্টর কাজ করছে, এবং যে পার্টি যতটা মানুষকে ইমোশনালভাবে খেলাতে পারবে সেই কিন্তু এগিয়ে যাবে। তাই অবশ্যই এই কালসর্প যোগ, শনি মঙ্গল যোগ, এগুলো বা শনির মীন রাশিতে অবস্থান বা সিংহ রাশিতে কেতুর অবস্থান শাসক দল বা শাসক দলের পার্টিকে চাপে রাখবে, কিন্তু তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। যদিও বিজেপির যেহেতু গেরুয়া কালার, সেক্ষেত্রে কিন্তু রবির সঙ্গে গেরুয়ারও অনেকটা সখ্যতা রয়েছে, তো সেই জন্য মোটামুটিভাবে 30 থেকে 40টার মতো সিট পাবে, তার থেকে বেশি সিট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকবে যদি মানুষের বোধোদয় হয়, তবে আমার তো মনে হয় না যে মানুষের বোধোদয় হবে। কেননা কর্মসংস্থান নিয়ে ভাবে কত পার্সেন্ট মানুষ? আপনারা নিজেরাই বলুন না, 100% মানুষের মধ্যে প্রকৃত সমস্যার কথা কজন ভাবেন যে হ্যাঁ আমার ছেলে যেন ওয়েস্ট বেঙ্গলে ভালো চাকরি পায়? কেউ ভাবে না, ঠিক আছে? শিক্ষিত মধ্যবিত্ত মানুষ আজকে বড় লাঞ্ছিত, উপেক্ষিত, ঠিক আছে? যারা তারা পার্টি করে বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করছে, বা এমনও দেখতে পাওয়া যায় যারা আদৌ কোনো পড়াশোনা করেনি, তারা একটা পার্টির পদে চলে গিয়ে তারা কিন্তু যথেষ্ট ইনকাম করছে, ঠিক আছে? তারা একটা দাদা হয়ে বসে আছে। তো মানুষ গঠনমূলকভাবে কিন্তু কেউ ভাবে না। যখন একটা ব্যাংক অ্যাকাউন্টে একটা বিবেকানন্দ স্কলারশিপের নাম করে 60,000 টাকা ঢুকে যাবে একটা বাড়িতে, ঠিক আছে, বা ঘর বাড়ি করার জন্য যে টাকা আসে, হ্যাঁ, তো সেই টাকাগুলো যেই দিক, যখনই কোনো সরকার সেই জায়গাগুলো দেবে, এখানে সরকার কেন দিচ্ছে? তার নিজের
অনেকটা ভোট কেনার জন্য দিচ্ছে। তাহলে এখানে ইকুয়েশনটা ভালো খারাপের আর থাকছে না, এখানে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কে কত দিচ্ছে। ঠিক আছে, তো এখানে কোনো ইমোশন কাজ করবে না। আমরা যদি খুব ভালোভাবে দেখেন, আরজি করের মতো এত বড় ঘটনা, এত বড় নেগেটিভিটি ব্যাপারটা ঘটলো, কত তোলপাড় হলো, কত সাধারণ মানুষ, কত বুদ্ধিজীবী রাস্তায় নামলেন, সব চুপ করে গেলেন। কিছু কিছু বুদ্ধিজীবী এমন এমন করলেন, এমন এমন নাটক করলেন, যেটা লোক দেখানি প্রতিবাদ ছিল। প্রকৃতভাবে আপনারা অনেকেই বুঝেছেন, অনেকেই দেখেছেন, কিন্তু আলটিমেটলি তারাই হয়তো এই রুলিং পার্টি বা এই সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন জড়িয়ে রয়েছে। এমন কিছু কিছু মানুষ কিন্তু দেখবেন টিকিট পাবে যারা কিন্তু যথেষ্ট প্রভাবশালী, এবং তারা হয়তো তাদের একটা আর্টিস্টিক কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা অনেক চমক কিন্তু দেখবো এবারে। ঠিক আছে, তাই তারা যদি বিকিয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষ কি দোষ করলো? তাহলে আমরা কিভাবে বলতে পারি পরিবর্তন হবে? তো পরিবর্তন তখনই সম্ভব মানুষের যখন চেতনার পরিবর্তন হবে। পরিবর্তন ব্যাপারটা আসবে কখন? মানুষ যখন সেলফিশনেস ব্যাপারটা যখন চলে যাবে। মানুষকে সেলফিশনেস ব্যাপারটা কি চট করে যাবে? মানুষ প্রতিটা জায়গায় একটা করে পোস্টার দেখছে, সেই পাড়াতে সেই ব্যক্তিত্বটা আসুক বা না আসুক, একটা বড় বড় পোস্টার ব্যানার সে দেখছে। সে মাস গেলে বিভিন্ন কিছু প্রকল্পের নামে তার ব্যাংকে টাকা ঢুকছে, বাংলার ইমোশনকে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, তো খেলা মেলা এগুলোর মাধ্যমে মানুষেরকে একটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, কোথাও কোথাও বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। তো এই ব্যাপারটা এখন তো আর ভোটটা শুধুমাত্র পলিটিক্যাল ব্যাপারে নয়, মানুষকে কতটা সুবিধা দিচ্ছে, কতটা টাকা পাচ্ছে, কতটা অনুদান পাচ্ছে, সেই জায়গায় চলে গেছে। তো সেই জায়গাটাকে যদি বিজেপি বা সিপিএম যেই বলি না কেন, সেই জায়গাটাকে যদি অপোজ করতে পারে, প্রোটেক্ট করতে পারে, তবেই কিন্তু পরিবর্তন সম্ভব। এবং যতই মানুষের অবস্থা খারাপ হয়ে যাক না কেন, মানুষ কি বুঝবে আদেও? আপনাদের কি মনে হয় মানুষ বুঝবে? মানুষের চেতনার জাগরণ হবে না, এবং সেই সুযোগটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার আবার নেবে, এবং তৃণমূল কংগ্রেস সরকার বা তৃণমূল কংগ্রেস পার্টি আবার নেক্সট বারে ইলেকশনে কিন্তু জয়ী হবে। যদি মেজর কোনো পরিবর্তন না হয়, এই ব্যাপারটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালভাবে বা বাস্তবতার দিক থেকে দেখা যাবে অনেক সমস্যার মধ্যে হবে, অনেক ঝামেলা, অনেক ক্যাচাল, অনেক অশান্তি হবে, এবং কালসর্বদোষ চলার জন্য মানুষের মেন্টালিটির মধ্যে একটা অস্থিরতা, বিষণ্ণতা, রাগ, জেদ, এবং সেই মুহূর্তে মানুষ কিছু এমন কিছু ঘটিয়ে দেবে। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক আনপ্রেডিক্টেবল, এবং সরকারকে অনেক ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হবে। কিন্তু তার সত্ত্বেও তাদের এই ট্যাক্টফুলি একটা মানুষকে ইমোশনালিভাবে তারা ঠিক প্রভাবিত করে ফেলবে। মানুষের যদি চেতনার জাগরণ হতো, তাহলে আরজিকরের পরই কিন্তু মানুষের চেতনার জাগরণ ঘটতো। অনেক অনেক উপনির্বাচনে আমরা দেখেছি আরজিকরের ঘটনার পরও কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টি অনেক ক্ষেত্রে জিতে গেছে, বা যে প্রার্থী দাঁড়িয়ে তারা কিন্তু জিতে গেছে। তাই এখানে প্রকৃত পরিবর্তনের আগে আপনাদের দেখতে হবে, প্রত্যেকের বুকে হাত রেখে বলতে হবে যে আপনারা কি সত্যি রেডি আছেন যে আমরা কোনো অনুদান চাই না, আমরা একটা ভালো সমাজ গড়তে চাই, যেই পার্টি টোটালি রাজ্যের ভালো উন্নতি করতে চায়, গঠনমূলকভাবে কিছু করতে চায়। আমরা গঠনমূলক কথা কেউ ভাবি না, আমরা সবসময় ব্যক্তিগত স্বার্থের কথা ভাবি। শুধু সাধারণ মানুষ কেন, আজকে আর্টিস্ট যারা রয়েছে, আজকে সত্যজিৎ রায়ের আমলে যে লেভেলের মানে সিনেমা তৈরি হতো, এখন যেন সব বিকিয়ে আছে। সিনেমার লেভেলগুলো সব একই ধরনের, একই কিছু মুখ আমরা দেখতে পাই, নতুন কিছু মুখ আসে না। যারা নতুনভাবে কাজ করে সেই সুযোগ তারা খুব কম পায়, বা হয়তো একটা ভালো কাজ করলো তার পরের বারে হয়তো সেই সুযোগই পেলো না। তো সব জায়গায় একটা অনৈতিকতা, দিনে দিনে মানুষের আরও ডিটোরিয়েশন হবে, কারণ মানুষ যত সেলফিশ হবে, মানুষ যত নিজের কথা বুঝবে, ঠিক আছে, প্রকৃত সমাজের সব দিক থেকেই ক্ষতি হবে। তাই মানুষের যদি চেতনার উদয় হয়, তবেই কিন্তু এই বিধানসভা ভোটে পরিবর্তন হবে। না হলে কিন্তু আমি খুব একটা পরিবর্তন ব্যাপার দেখছি না। অনেক ঝামেলা অশান্তি ডেফিনেটলিভাবে দেখছি, কিন্তু খুব একটা পরিবর্তন কিন্তু আমার চোখে ধরা পড়ছে না। ঠিক আছে, তো এখানে পরিবর্তন তখনই সম্ভব যদি মানুষ তার নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে পারে। ঠিক আছে, এই ইমোশন ব্যাপারগুলোকে না দেখে অ্যাজ ইট ইজ ভাবে দেখতে পারে। কারণ এতভাবে ঠিক ভোটের আগে এত পোস্টার ব্যানার, ঠিক আছে, অডিও রেকর্ড, যেভাবে পাড়ায় পাড়ায় খাওন দাওন থেকে শুরু করে যেভাবে মানুষকে প্রভাবিত করা হয়, তো চট করে পরিবর্তন আসা কিন্তু খুব চাপ আছে। তো আমি কিন্তু সেটা অ্যাস্ট্রোলজিক্যালভাবে বলতে পারি না। তবে অবশ্যই যেহেতু একটা ডিস্টারবেন্স সিচুয়েশন, শাসক দলকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হবে, বিভিন্ন চাপের মধ্যে পড়তে হবে, তবুও কিন্তু যদি সিপিএম বা বিজেপি আর্থিকভাবে বা মানুষকে সুবিধা না পাইয়ে দিতে না পারে, তাদের ক্ষেত্রে ক্ষমতায় আসা বা এই পার্টিকে বা এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করা কিন্তু অতটা সহজ হবে না।
আজকে এখানেই থামছি, অনেকভাবে বাস্তবভাবে আলোচনা করলাম। দেখুন এখানে আমি বলছি মানে এ নয় যে আমি তৃণমূল কংগ্রেস পার্টিকে সমর্থন করি বা আমি বিজেপিকে প্রচণ্ড ঘৃণা করি। তো আমি বলতেই চাইছি বাস্তব পরিস্থিতি এবং অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার। অ্যাস্ট্রোলজিতে এমন একটা জিনিস রয়েছে যেখানে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করেছে। মানুষের মধ্যে একটা আনপ্রেডিক্টেবল অবস্থায় মানুষ রয়েছে। মানুষের সব দিক থেকে মন, মানসিকতা, শরীর খুব বিষণ্ণ হয়ে রয়েছে, মানুষ ডিস্টার্বে রয়েছে। তখন তারা যেখান থেকে হেল্প পাবে সেইখানেই তো ভোট দেবে। এটা একটা সাধারণ ব্যাপার। তা কে কাজ পেলো কি পেলো না সেটা শিক্ষিত মধ্যবিত্ত সংখ্যকের কথা, মানুষের কথা কে ভাবে, বা সেই 20% ভোটও যদি কেউ দেয় বা সেই সরকারের বিরোধিতা করে, বাকি 80% ভোট তো গ্রাম অঞ্চল থেকে বা যারা সুবিধা পাচ্ছে সেইটাকে বেশি দেখবে না। তো আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি সার্বিকভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।